উই আর অ্যাট ফরেন। থ্যাংক ইউ ফর ভিজিট ইন্ডিয়া। এখানে গাড়িতে যে তেল ভরালাম আমার খরচ পড়লো হচ্ছে 720 টাকা। তাতে কতটা তেল পেয়েছি শুনবে? আমাদের অরুণাচল ট্রিপটা চটকে যেতে পারে, এটাই একটা ভয়। চেষ্টা করি যারা লোকাল লোক চালায় সেরকম জায়গায় ঢোকা। ওই জায়গাটা রাস্তাটা পুরো ভেঙে গেছে, হয়তো কখনো ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপর রাস্তাটা বানায়নি। গাড়িতে দিয়েছে ভাত আর কেটলি করে নিয়ে এসেছিল ঘি, পুরো ছড়িয়ে দিয়ে গেল। একদম জিরো ভিজিবিলিটি, 10 মিটারও দেখা যাচ্ছে না। ব্যাগগুলো নিয়ে যাই, আজকে সমস্ত ব্যাগগুলো নিয়ে যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 19শে মে, এখন বাজে ভোর 5:45। উঠেছি 5:30টায়। সৈকত এখনও ঘুম থেকে ওঠেনি। উঠে যখন বাইরে এলাম, যা ভিউ দেখলাম না, মানে মনে হলো যে আরেকটু সকালে উঠলেও পারতাম, যদি আরেকটু ঘুমের দরকার ছিল। তোমাদেরকে একবার ভিউটা দেখা। এইটা হচ্ছে আমাদের রুম, জাস্ট ভিউটা দেখো রুমের বাইরের। এই দিকের যে পাহাড়গুলো, এগুলো কিন্তু সব ভুটানের পাহাড়। এই পাহাড়টা আমাদের ইন্ডিয়ার। এই রাস্তাটা দিয়ে গিয়ে 500 মিটার গেলে কিন্তু ভুটান আর ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানেও আমরা যাব, তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে। তার আগে চলো সৈকতকে ডাকি, ওকে দেখে দেখাই যে বাইরে আমাদের জন্য কি ভিউ ওয়েট করছে। মর্নিং, ওঠো ওঠো গো। আবার ভিউটা দেখো বাইরে, ঘুমাবে পরে। বিছানায় বসে বসে যদি এরকম ভিউ দেখা যায় তাহলে আর কি লাগে। দেখো ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি আমি। হ্যাঁ, এত সুন্দর ভিউ দেখে আমি আর পারলাম না থাকতে। ঠিক আছে, এবার ওঠো, রেডি হও। হ্যাঁ, রেডি তো হতেই হবে। গুড মর্নিং বন্ধুরা। আরে সাবাস, আমার তো চশমাও পরে নি, চশমাটা দিও। দাঁড়ো, চশমা ছাড়াই তো পাহাড় দেখতে পাচ্ছি। ও জাস্ট অসাধারণ। মানে বিছানায় ঘুম থেকে উঠে বসে এরকম ভিউ, এটা জাস্ট একটা গিফট। আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। অঞ্জলা যখন ব্লগটা শুরু করে দিয়েছে, এখান থেকেই শুরু হোক। আর এখান থেকে আমরা এখন ভুটান বর্ডারের দিকে যাব সকালবেলা, এটাই আমাদের প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল 5টার সময় উঠে যাওয়ার, কিন্তু এত ঘুমিয়েছি। এখন রেডি হয়ে বেরোই। এখানে মোবাইল নেটওয়ার্ক জিওর তো একদমই নেই, এয়ারটেল আছে শুনলাম। আর আমার মোবাইলের অবস্থা তো আরেক, মানে ঘুম থেকে না ওঠার কারণ এই যে মোবাইলের টাইম দেখে কোনো মানে নেই, মানে মাথা মুন্ডু নেই। সৈকতের ফোনে একবার আমাদের টাইম নিচ্ছে, একবার ভুটানের টাইম নিচ্ছে, এইরকম ব্যাপার। টাইম হচ্ছে 8 ঘন্টা আমাদের ইন্ডিয়ান টাইমের থেকে এগিয়ে। টাইম নিয়ে বেশ সমস্যা হচ্ছে, একবার দেখছি ইন্ডিয়ান টাইম, আবার দেখছি ভুটানের টাইম, কোনো ঠিক পাচ্ছি না। আর ম্যানুয়ালি সিলেকশানেরও কোনো অপশান পাচ্ছি না। এনিওয়ে চলো রেডি হই, ফ্রেশ ট্রেশ হই। হোমস্টে থেকে পরে বেরোবো। এখান থেকে জাস্ট 500 মিটার আমরা আছি। এখানে যে এসএসবি ক্যাম্প আছে ঠিক তার সামনেই আছি, মানে এসএসবি ক্যাম্পটা আমাদের পিছনে, হোমস্টের পিছনে। কালকে সারা রাত, মানে আমার যা মনে হয়েছে যে এখানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম কোনো গ্যাপে আর্মিদের যাতায়াত রয়েছে, কারণ কালকে যখন শুয়ে পড়েছিলাম তারপরেও গাড়ি যাতায়াতের আওয়াজ আমি শুনেছি। স্বাভাবিক, কারণ এখান থেকে বর্ডারটা 500 মিটারও না। কালকে আসার সময় দেখছিলাম প্রচুর ক্যাম্প আছে, যদিও সেগুলো ভিডিও করার কোনো অপশান নেই এবং করবো না আমরা। এখানেও তাই, পিছন দিকটাতে এসএসবির ক্যাম্প আছে। আর এখান থেকে ওই দিকটাতে ব্রিজটা পার হয়ে বাঁদিকে কিন্তু হচ্ছে ভুটান যাওয়ার গেট। মানে ওই দিকের পাহাড়গুলো ভুটানের, আমি বলে দিয়েছি বন্ধু। ও আচ্ছা, মানে ঘরে বসে তুমি ভুটানের পাহাড় দেখতে পাবে। কি দারুণ। আর ওই দিকটা, এটা কি ইস্ট সাইড? না, এটা নর্থ। ও আচ্ছা, এই দিকটা দুর্ধর্ষ, নর্থটা দুর্ধর্ষ লাগছে। মানে বোঝা যাচ্ছে এদিকে উঁচু উঁচু পাহাড় আছে। আমরা ওই দিকে যাবো, মানে নর্থে যাবো না, আমরা ওই দিক থেকে রাইট সাইডে চলে যাবো। তো চলো ফ্রেশটা হয়ে নিই, রাস্তায় বেরোই, তারপর মোটো ব্লগিংয়ে আবার কথা বলছি। চলে এসেছি মোটো ব্লগিংয়ে।
আর ঘড়িতে এখন সময় হচ্ছে 7:02। আমাদের হোমস্টে থেকেই চাটা খেয়ে বেরোলাম। চাটা খুব সুন্দর ছিল এবং ওনারের ব্যবহার খুবই ভালো, খুব সুন্দরভাবে মেনটেন করে। আর সামনের এই পাহাড়টা যেটা সকালবেলা ঐন্দ্রিলা দেখালো সেটা এখন পুরো মেঘে ঢেকে গিয়েছে, পুরো ঢেকে গিয়েছে। দূরের পাহাড়গুলো এখন আর দেখাই যাচ্ছে না। এখন রাইডিং গিয়ার পরে বেরোয়নি, এখানে 1/2 কিলোমিটারই জাস্ট যাবো। আর গতকাল আমরা এসেছিলাম 496.5 কিলোমিটার, আর আমাদের ট্রিপের টোটাল 1071 কিলোমিটার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো চলো আর 500 মিটার যাই, আমরা একটা নতুন দেশে এন্ট্রি করি, সেখানে একটু এক্সপিরিয়েন্স করি কিভাবে ভুটানে ঢুকতে হবে, কি কি লাগবে, সমস্ত কিছু নিজের আগে এক্সপিরিয়েন্স করে নিই, দেন তোমাদেরকে জানাচ্ছি, যাতে তোমরা এলে খুব হ্যাসেল ফ্রিভাবে তোমরা ভুটানের মধ্যে ঢুকতে পারো। এই জায়গাটা একটু মেন রোড থেকে নিচে, এই দিকটা এসএসবি ক্যাম্প। তো এই জায়গাটাতে আমাদেরকে একটু অফরোডিং করে উঠতে হবে। একটু দূরে যাই, ঘুরিয়ে নিই। চলো অফরোডিং অফরোডিং অফরোডিং। উফ, কি ওয়েদার, কি ওয়েদার! এখন টেম্পারেচার 22-23 ডিগ্রি। এত সুন্দর ওয়েদার, মানে সবসময় যেন এসিতে আছি, রাস্তাতেও এসিতেই চলছি, এরকম একটা ওয়েদার দারুণ, মানে আরামদায়ক। আমরা যখন বেশি ওপরে চলে যাই পাহাড়ে তখন যেমন বেশি ঠান্ডা থাকে, এখানে কিন্তু একদমই সেরকম না, একদম মনোরম ওয়েদার। এই ছাগল রাস্তা সার। এখানে ভুটান হচ্ছে রাইট সাইডে 500 কিলোমিটার। তাহলে আমরা এখন লেফট সাইডে চলে যাবো, সরি লেফট সাইড, আমি রাইট সাইডে বলে দিয়েছি, লেফট সাইডে চলে এলাম। আমরা একটা নতুন দেশে এন্ট্রি করতে চলেছি, মানে আমার জন্য তো এটা সেকেন্ড, কারণ এর আগে আমি নেপালেই গিয়েছি শুধুমাত্র। আমি এবার একটু বন্ধ করে দিচ্ছি রেকর্ডিংটা। এখানে এন্ট্রি করে দিলাম, এখানে শুধু আরসি লাগলো, ঐন্দ্রিলার একটা আইডেন্টিটি প্রুফ লাগলো, আমি আধার কার্ড দেখালাম, আর লাগলো হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। আমরা এখন ইন্ডিয়া ছেড়ে যাচ্ছি ভুটানে। থ্যাংক ইউ ফর ভিজিট ইন্ডিয়া। এরপরে আমাদের আবার ভুটানের যে চেকপোস্ট আছে সেখানে গিয়ে এন্ট্রি করতে হবে। এখানে ওরা একটা নাম্বার দিয়ে দিল, ফেরার সময় এই নাম্বারটা দিয়ে আবার চেক আউট করতে হবে। ওরা নোট করে নিল, আমরা বেরোচ্ছি। আর এই যে হচ্ছে ভুটানের গেট, এখানে আবার এন্ট্রি করতে হবে। ইমিগ্রেশন চেক হয়ে গেছে। এই যে লেফট সাইডে এই জায়গাটাতে আমাদের একটা নাম্বার দিয়ে দিয়েছে, তার সাথে একটা ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছে। আমরা বাইক নিয়ে ভেতরে যেতে পারবো না। ডান দিকেই আছে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। ওই ভারত পেট্রোলিয়ামের এই যে পেট্রোল পাম্পটাতে আমরা রিফুয়েলটা করিয়ে বাইকটাকে আবার বাইরে রেখে দেন আমরা ওই ভিজিটিং কার্ডটা নিয়ে তারপর আমরা আবার আরামসে ভুটানের খানিকটা এরিয়া পর্যন্ত যেতে পারবো। আর এখানে পেট্রোল ভরাটাই হচ্ছে এখানে আসার কারণ। দেখি এখন কত দাম। উই আর অ্যাট ফরেন। নেপাল ভুটানকে আবার অনেকে বিদেশ ধরে না, কিন্তু নিজের দেশের ইন্টারন্যাশনাল বাউন্ডারির বাইরে বেরোলেই কিন্তু সেটা বিদেশই হয়ে যায়। তো সেই জন্য আমাদের অরুণাচল ট্রিপের মধ্যে একটা বিদেশ ঢুকে গেল। আমরা দাঁড়িয়ে আছি ভুটানে। এখানে আমরা যে ভুটানের এন্ট্রি গেট তোমাদেরকে যেটা দেখালাম, সেখান থেকে 500 মিটার পর্যন্ত আমরা যেতে পারবো। তারপরে ইমিগ্রেশন চেকের অফিস আছে, তারপরে আর যাওয়া যাবে না। আমরা যদি ভুটানে যেতাম এন্ট্রি করিয়ে যাওয়া যাবে। ভোটার কার্ড লাগে, পাসপোর্ট ম্যান্ডেটরি না ভুটানের জন্য। আর এখানে ঢোকার জন্য আমাদের লাগলো হচ্ছে গাড়ির আরসি দেখতে চাইলো, ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলো, সেটা আমি গাড়ি নিয়ে ঢুকবো বলে। আদারওয়াইজ যে কোনো একটা আইডি প্রুফ, মানে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনিথিং দিয়ে তোমরা ঢুকতে পারবে। আর গাড়িতে যদি তেল ভরাতে হয়, গাড়িতে তেল ভরাতে হয় কেন বলছি, কারণ এখানে এটাই মজা। এখানে 500 মিটার ঢুকে কী এমন দেখতে পাবো। এখানে গাড়িতে যে তেল ভরালাম, আমার খরচ পড়লো হচ্ছে 720 টাকা। তাতে কতটা তেল পেয়েছি শুনবে? 12 লিটার। 60 টাকা কত পয়সা করে যেন লিটার, মানে দামটা জাস্ট, তোমার মুখের হাসিতেই বোঝা যাচ্ছে যে কি আনন্দ দামটা নিয়ে বেশি কিছু ভনিতা করার কারণ নেই। জাস্ট হাফ, প্রায় হাফের কাছাকাছি। আমার কাছে একটা ড্রামও ছিল, আমি নিয়ে এসেছিলাম
শিলিগুড়িতে একটা 5 লিটারের জলের ড্রাম কিনেছিলাম, সেই জারটা আমরা রেখে দিয়েছিলাম, সেই জারটাতেও ভরে নিলাম। এমনিতে দেয় না, আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি লুকিয়ে খানিকটা। অনেক সস্তা, অনেক সস্তা, মানে যারা এখানে দেবে না। এবার কেউ যদি ভাবে যে বোতলে কিন্তু দিচ্ছে না, বোতল আমার কাছেও ছিল, বোতলে কিন্তু দিচ্ছে না, কারণ বোতলে চাইলে সবাই চাইবে এটা একটা ব্ল্যাক মার্কেটিং হতে পারে, সেই কারণে দিচ্ছে না। তো আমরা ট্যুরিস্ট সেটা দেখে বুঝতে পেরেছি। জেরিকেন থাকলে দেবে, মানে অ্যাপ্রুভড যে জেরিকেনগুলো আমাদের যেগুলো লাদাখে ছিল রেড কালারের, ব্ল্যাক কালারের, গ্রিন কালারের, ওই যে মোটা ওইগুলোতে কিন্তু দিয়ে দেবে। বাকি লুকিয়ে কিছু নিয়ে যেতে পারো, তোমাদের লাভ। বুঝতে পারছো, 60 টাকা লিটার পেট্রোল। ভুটানের ওই যে গেট থেকে আমরা ওই অলমোস্ট 400 মিটার মধ্যে চলে এসেছি, আর একটুই ভেতরে যাওয়া যাবে, ওদিকটায় যাচ্ছি না। এখানটাই বেশি কিছু দেখার নেই, এই নর্মাল রেস্টুরেন্ট আছে, সেখানে পানিও পাওয়া যাচ্ছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর গাড়ির কথা তো আর বলছি না, শুধু ওটাই চলে আসছে। 60 টাকা লিটার পেট্রোল, এই সুযোগটা কেউ মিস করো না। যারা ভৈরবকুণ্ড দিয়ে অরুণাচল যাবে অথবা ভৈরবকুণ্ড দিয়ে ফিরবে, এই রিফুয়েলটা করে নিও। আমরা তো সকাল সকাল এসেছি, কাজেই লাইন পাইনি। ইমিগ্রেশনের ওখানটা 10 মিনিট মতো লাগলো, ওখানে জাস্ট চেক করলো, ব্যাগটাও একবার চেক করলো, তারপর ঢুকতে দিয়ে দিল। তবে বলছে যে বেলাতে নাকি অনেক লাইন পড়ে। হ্যাঁ, বেলাতে অনেক লাইন হয়, হবেও, কারণ ডেফিনেটলি ইন্ডিয়ার ওখানে যে পেট্রোল পাম্পটা আছে সেটা চলে না, ওটা জরাজীর্ণ অবস্থা থেকে বোঝা যাচ্ছে। আর এখানে এরকম বুদ্ধিস্ট কিছু বাণী লেখা আছে এই ভুটানিজের ভাষায়, সেটা বুঝতে পারছি না, তবে ভালো লাগছে। আরেকটা ফরেন ল্যান্ডে এসে বেশ ভালো লাগছে, দেখে আলাদা কিছুই মনে হবে না, একই রকম ডেফিনেটলি, সেই তো একই জায়গা, শুধু একটা বাউন্ডারি দেওয়া। তাও ভালো, ভুটান আমাদের ফ্রেন্ডলি নেশন, আদারওয়াইজ আমাদের আশেপাশে যারা প্রতিবেশী নিয়ে আমরা বাস করি সে আর বলার বলতে সবাই এক একজনের উপরে। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে। এখানে বেশি সময় নষ্ট করব না, 8:16 বাজে এখানে। ডেফিনেটলি এটা ভুটানিজ টাইমই দেখাচ্ছে, তার মানে আমাদের ওখানে বাজে হচ্ছে 7:46। 8 ঘন্টা আমাদের পিছিয়ে আছে, আর এটা 8 ঘন্টা এগিয়ে আছে। তো আমরা আবার ফিরে যাই, বাইক নিয়ে হোমস্টেতে যাব, 2 মিনিট লাগবে জাস্ট। ব্রেকফাস্টটা করে এইবার আমরা ঢুকবো আমাদের ডেস্টিনেশন অরুণাচল প্রদেশ। দেখো, আমাদের আসাম থেকেই কিন্তু পেট্রোলের গাড়ি আছে, সেই গাড়ি কিন্তু ভুটানে ঢুকছে। ভুটানে দাম কম, মানে কি ভাবো একবার জিনিসগুলো। साला ये दुख का खत्म नहीं होता बे। আমাদের ওখান থেকেই পেট্রোল রিফাইন হচ্ছে, সেই পেট্রোল ভুটানে এসে কম দামে আবার আমরা কিনছি। যদি আমাদের গভর্নমেন্ট ট্যাক্সটাকে অনেকটা কমিয়ে দিত, তাহলে কিন্তু আমাদের ভুটানে এসে তেল ভরানোর দরকার পড়তো না। ওভারঅল ওয়েস্ট বেঙ্গল কি ইন্ডিয়াতে আমরা তেল কিন্তু অনেক কম দামে পেতাম। अच्छा हमको सिखा रिया है। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম ফুলকো রুটি আর তার সাথে ঘুগনি, পেঁয়াজ, লঙ্কা, নুন। এটা লাগে না আমার, পেঁয়াজটা লাগে। ভুটানের ওইখান থেকে আসার সময় খুব একটা বেশি ভিডিও করিনি, কারণ আমাকে ডাকছিল আমার দেশ মাতা আমায় ডেকেছে, তার সাথে নেচারও আমাকে ডেকেছিল, মানে নেচার স্কল। সেই জন্য একটু তাড়াহুড়োতে চলে এসেছি। ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো আজকে আমাদের যে ডেস্টিনেশন অরুণাচল ঢোকার জন্য লাগে হচ্ছে ILP, মানে ইনার লাইন পারমিট। তো ইনার লাইন পারমিটের ব্যাপারে বলবো, ব্রেকফাস্টটা করে আগে বেরোই, তারপর বলছি। এখন বাজে 10:07 ইন্ডিয়ান টাইম, আর ভুটানের টাইম হচ্ছে 10:37। এখানে টাইম দেখাটা খুব সমস্যার, কারণ এখানে ভুটানের নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে। চল দাও, থ্যাংক ইউ। ইনি হচ্ছে এই হোমস্টের ওনার, খুবই ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার। সকালবেলা খাওয়া দাওয়াটাও খুব সুন্দর ছিল, একদম ছিমছাম খাওয়া দাওয়া করে আমরা একটু লেটে বেরোলাম, কারণ একটু আগেই খুব জোর বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা কমে গেছে, এখন প্রায় থেমেই গেছে অলমোস্ট। একটু আগে অনেক জোর বৃষ্টি হচ্ছিল, তো একটু দাঁড়িয়েই গেলাম। রেনকোটের লোয়ার পার্টটা পরে নিয়েছি, আপার পার্টটা আবার দরকার হলে পরে নেবো সামনে। এখানে একটা রিসর্টও আছে ভৈরবকুণ্ডে, এদিকটা রাস্তা তো খুব ভালো, উদলগুড়ি থেকে রাস্তা এই পর্যন্ত খুবই ভালো। আর সামনেই পড়বে হচ্ছে বালেমো চেকপোস্ট, যেখানে আমাদেরকে পারমিট শো করাতে হবে। অরুণাচল ঢুকতে কিন্তু পারমিট লাগে, যেখান দিয়েই ঢোকো সেখানে এই ইনার লাইন পারমিট শো করতে হবে। আমরা অনলাইনে পারমিট করে এসেছি, 14 দিনের জন্য পারমিটের কস্ট হচ্ছে 500 টাকা পার হেড। বালেমো চেকপোস্ট इधर से आगे, नीचे अच्छा ठीक है। এখানটা একটু জেনে নিলাম, এখানে SSBর জওয়ানরা ছিল, কারণ রাস্তা দুদিকে যাচ্ছিল, বাঁ দিকেও যাচ্ছিল, ডান দিকেও যাচ্ছিল।
এই জায়গাটা একটু কাঁচা রাস্তা। আমাদের হোমস্টের ওনার আমাদেরকে বলেই দিল যে বালেমো পর্যন্ত একটু হয়তো খারাপ রাস্তা পাবে, তারপর আবার ভালো রাস্তা। পারমিটের কথা যেটা বলছিলাম, তোমরা কিন্তু এখানে এসে স্পটেও করতে পারো, সময় এক্সট্রা নষ্ট হবে বলে আমরা আগে থেকেই করিয়ে এনেছি। আমাদের পড়েছে 500-1000 টাকা 14 দিনের। আমরা থাকবো এখানে 8 দিন, কিন্তু করিয়ে এনেছি 14 দিনেরই, যত দিন ছিল পুরোটাই করিয়ে রেখেছি। এই রাস্তাটা হচ্ছে মেন রোড, কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে এই দিকে, কারণ এদিকে কাজ চলছে। এখানটা কাঁচা রাস্তা, ভাগ্যিস বৃষ্টি হচ্ছে না, এটাই রক্ষা। সকাল সকাল একটু অফরোডিংয়ের মজা দেওয়ার জন্য ওপরে মেন রোডটা ক্লোজ আছে, বেসিক্যালি ওটা পিচ হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমরা নিচের এই কাঁচা রাস্তাটা দিয়ে যাচ্ছি। বেশ খারাপ বৃষ্টির পরে। পুরো প্যান্টটা আমার প্রলেপ লাগিয়ে দিল। হ্যাঁ, কাদা রাস্তা একটু ভয় লাগছে, কারণ আমার পায়ের হাল তো ভালো না। এর মধ্যে যদি বাই চান্স একটু পড়ে টরে যাই তাহলে আমাদের অরুণাচল ট্রিপটা চটকে যেতে পারে, এটাই একটা ভয়। আদারওয়াইজ এই রকম রাস্তা খুব একটা বড় কথা না। জাংস্কারের থেকে শতগুণে বেশি খারাপ রাস্তার উপর দিয়ে 100 কিলোমিটার চালিয়েছি। এনিওয়ে, আমার চিতার উপর আমার পূর্ণ ভরসা আছে যে আমাদেরকে কোনোদিনই নিরাশ করবে না, শুধু নিজেদেরকে একটু সামলে চলতে হবে বাস। এইবার হচ্ছে কোন দিকে, ওপরে কি মনে হচ্ছে তাই। ঠিকঠাক রাস্তা পেয়ে গেছি, জাস্ট নিচ দিয়েও একটা রাস্তা আছে, ওপর দিয়ে একটা রাস্তা আছে, যেটা দিয়ে খুশি যাওয়া যায়। নিচটা হচ্ছে অফরোডিং, ওপরটা হচ্ছে ভালো রাস্তা। আমরা দুটোই হাফ হাফ করে করেছি। মেঘগুলো পুরো পাহাড়ের চূড়াগুলোকে ঢেকে দিয়েছে। বালেমো চেকপোস্ট পৌঁছে গেছি। এখানে লেখা আছে স্টপ চেক। আচ্ছা, অরুণাচল প্রদেশ পুলিশ, হ্যাঁ এটাই। চলো সামনে, হ্যাঁ সামনে গেট করা আছে, আমরা চেক করিয়ে নিই আর ক্যামেরাটা বন্ধ করি। এন্ট্রি করে গিয়েছি, অরুণাচল প্রদেশে ঢুকে গেলাম ওই চেকপোস্টটা পেরিয়ে। আর ওখান থেকে ইনফরমেশনও নিয়ে নিয়েছি কিছু তোমাদের জন্য, তো আমরা অনলাইন করে এনেছি। তোমরা যদি এখানে করো তাহলে কিন্তু তোমাদের কিছুটা কস্ট সেভিংস হতে পারে। এখানে যদি চেকপোস্টে আইএলপি ইস্যু করাও তাহলে 150 টাকা করে পড়বে 14 দিনের জন্য, পার হেড অবশ্যই। এখানে টাইম হচ্ছে 10টা থেকে 12টা আর 2:30 থেকে 4:30। শনিবার রবিবার অথবা কোনো পাবলিক হলিডেতে কিন্তু আইএলপি ইস্যু হয় না। তো এরকম যদি হয় তাহলে কিন্তু তোমরা একটু দেখে আসবে, তাহলে অনলাইনে করে আনাটা বেটার হবে। আমরা যেখানে ছিলাম ভৈরবকুণ্ডে, সেখান থেকে দিরাঙের ডিস্টেন্স 170-এর কাছাকাছি। তো আমরা অনেকটা দাঁড়াতে দাঁড়াতে যাব, অনেকগুলো জায়গা দেখতে দেখতে যাব, সেই কারণে আমাদের সময় লাগবে। রাস্তা আবার তো ভালোই দেখছি, ওই একটু সামান্য জায়গা হয়তো কাজ হচ্ছিলো, সেই জন্য ওই একটা খারাপ। তো এই হচ্ছে আপডেট। তো চলো অরুণাচলের বিউটিকে আমরা এনজয় করতে করতে এগিয়ে যাই, আর তোমাদেরকে শেয়ার করব এন্টায়ার ভিডিও জুড়ে বিভিন্ন স্পট যেগুলো ভৈরবকুণ্ড থেকে দিরাং যাওয়ার মধ্যে পড়ে। আমরা পেয়ে গেছি সুন্দর চওড়া রাস্তা, আর এটা হচ্ছে অরুণাচলের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, জায়গার নাম বালেমো, আর ওদিকে আসামের জায়গার নাম হচ্ছে ভৈরবকুণ্ড। রাস্তা খুবই ভালো, আমি শুনেছিলাম, অনেক ব্লগেও দেখেছি যে অরুণাচলের রাস্তা খুব ভালো, চওড়া, রাস্তার কন্ডিশন খুব ভালো। তো সত্যিই তাই, মানে পাহাড়ে এত চওড়া সুন্দর রাস্তা খুব কমই দেখেছি। বেশ খানিকটা উঠে এসেছি পাহাড়ের ওপরে, এখানে একটা ঝর্ণাও দেখতে পাচ্ছি। খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর প্রকৃতি। আমরা এখন 2200 ফুট ওপরে আছি সি লেভেল থেকে। আমরা যাব হচ্ছে দিরাং। দিরাংয়ের হাইট 4500 ফুট মতো সি লেভেল থেকে। তো দিরাং কিন্তু খুব উঁচুতে না। অরুণাচলের বিউটি, ওফ কি সুন্দর। আমরা ভৈরবকুণ্ড থেকে বেরিয়ে 30 কিলোমিটারই এসেছি মাত্র। সামনেটা এতটাই সুন্দর, পুরো মেঘগুলো ভেসে ভেসে বেরোচ্ছে। ভিজিবিলিটি একটু কম, কারণ মেঘ আছে, বৃষ্টি যে কোনো সময়ই হতে পারে, মানে এতটা মেঘলা, সূর্যের দেখা আজকে মেলেনি। ওয়েদারটা ভালো, মোটামুটি 20-21 ডিগ্রি টেম্পারেচার, বেশ আরামদায়ক একটা ওয়েদার। একটা স্পেশাল জিনিস খুব ভালো লাগলো, সামনে দেখাচ্ছি, যেগুলো একদম ব্লাইন্ড টার্ন আছে, হেয়ারপিন বেন্ড আছে, এই যে সামনে প্রচুর মিরর দেওয়া। এই যে ওভাল শেপ মিররগুলো দেওয়া থাকলে দেখা যায় যে অপোজিট সাইডে কেউ আসছে নাকি, তাতে আর ব্লাইন্ড টার্নটা ব্লাইন্ড থাকে না। এইটা কিন্তু খুব ভালো জিনিস, এটা খুব কম জায়গাতেই থাকে, একটু খরচা সাপেক্ষ বলে গভর্নমেন্ট থেকে এটা করে না। বাট এখানে কিন্তু দেখছি বেশিরভাগ যে হেয়ারপিন বেন্ড আছে সবগুলোতে কিন্তু এরকম ওভাল শেপ মিরর দেওয়া, যেটা সিকিমে খুব দরকার, কারণ
ওখানে আরও শার্প বেন্ড থাকে। এখানে তো শুধু বেন্ড আছে, ওখানে বেন্ড প্লাস অ্যাসেন্ট থাকে বা ডিসেন্ট থাকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো অরুণাচল প্রদেশে। বৃষ্টি পড়ছে না বলে রেনকোট খুলেছি, আর বৃষ্টি পড়া শুরু আবার। যদিও বা খুবই আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, তাই রেনকোট ছাড়াই যাচ্ছি। ডেনজি বলে গ্রামটা আমরা পার করলাম, তারপরে কিন্তু আমাদের ফোনে নেটওয়ার্ক এলো। ভৈরবকুণ্ডে ঢুকেছিলাম কালকে, ভৈরবকুণ্ডে ঢোকার আগে থেকেই চলে গেছিলো নেটওয়ার্ক জিওর। এয়ারটেলও আছে বললো ওখানে যে হোমস্টের ওনার ছিল। আবার 50 কিলোমিটার, প্রায় 50.7 কিলোমিটার এলাম আমরা। ডেনজি ভিলেজটা ক্রস করলাম, একটা মিলিটারি ক্যাম্প ছিল। ওই মিলিটারি ক্যাম্পের পুরো একদম সামনে থেকে দেখলাম নেটওয়ার্ক এলো, মানে পকেটে অনেকগুলো মেসেজ টেসেজ ঢুকলো। তোমাদেরকে এটা জাস্ট বলে দিলাম তোমাদের ইনফরমেশনের জন্য। অরুণাচলে এমনিতে শুনেছি তো নেটওয়ার্ক ভালো, বাট এই জায়গাটা কিন্তু একটু নেটওয়ার্ক প্রবলেম আছে ফর জিও। আমি জিও ইউজ করছি, এয়ারটেল হয়তো থাকলে থাকতে পারে। এখানে দেখছি মাচা করে কিছু একটা চাষ হচ্ছে, কি চাষ হচ্ছে জানি না। যারা অরুণাচলে এসেছো বা জানো এটা আমাকে জানিও তো। এই যে প্রচুর আছে মাচা করে, এই বাঁশগুলো আমি আগেই দেখলাম কেটে রাস্তায় ফেলা ছিল। এইখানে দেখছি যে মাচা করে কিছু একটা নিচে লাগানো আছে, ডেফিনেটলি চাষ হচ্ছে। জানতে খুব ইচ্ছে হচ্ছে এটা কি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না লোকাল। ক্রস করছি তেনজিন গাঁও। এই গ্রামে ঢোকার আগে অনেকগুলো রেস্টুরেন্টও দেখলাম, কেউ যদি চা টা খেতে চাও এখানটা দাঁড়াতে পারো। আমাদের বেশ ভালোই এখন ঠান্ডা লাগছে, থার্মোমিটারে দেখাচ্ছে 19 ডিগ্রি টেম্পারেচার, মানে রিয়েল টেম্পারেচার 19 ডিগ্রি, গুগল টুগুল না। হোমস্টে আছে, এটা একটা অফবিট গ্রাম। কি সুন্দর ল্যান্ডস্কেপ এখানে, সত্যি একদিন যদি থাকা যায় মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। বৃষ্টি টিপটাপ করে লেগেই আছে, আমরা ওটাকে জাস্ট ইগনোর করছি। এখন বুঝে গেছি থ্রু আউট দ্য ট্রিপ আমাদের এরকম বৃষ্টি পেতেই হবে। আমরা মে মাসে এসেছি। অরুণাচল আসার বেস্ট টাইম যদি বলা হয়, যদি বরফ পেতে চাও তাহলে তোমাদের আসতে হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝির মধ্যে। বুমলা পাস, সেলা পাস এগুলোতে বরফ পাবে। আর যদি খুব সুন্দর সানি ওয়েদার পেতে চাও তাহলে তোমাদের আসতে হবে অক্টোবর নভেম্বর। তারপর আবার প্রচণ্ডই ঠান্ডা পড়ে যায়, আসা যায় আরামসে, আসা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠান্ডায় কষ্ট পেতে হয়। আর মে মাসে আসা যেতেই পারে, এপ্রিলের পরেই মে। কিন্তু বৃষ্টির একটা প্রবলেম আছে, কারণ নর্থ ইস্টে কিন্তু বর্ষাটা একটু তাড়াতাড়িই ঢোকে। আমরা যেরকম জেনারেলি ধরি যে জুন থেকে বর্ষা স্টার্ট হবে, এখানে কিন্তু মের মিডিল থেকেই হয়ে যায়। আজকে 19 তারিখ, তো ধরা যায় যে অলমোস্ট বর্ষা ঢুকে গেছে। অনেকেই বলবে হয়তো যে তোমরা এপ্রিলে যেতে পারতে, বাট আমার ওই পায়ের কন্ডিশন ওটাই সব কিছুতে বাদ সেধেছিল। নাহলে আমাদের গত নভেম্বরে প্ল্যান ছিল, সেটা তো ক্যান্সেল হয়ে গেছিলো। তারপর এপ্রিলে প্ল্যান করলাম, কিন্তু পাটা ঠিক কনফিডেন্স দিচ্ছিল না। তারপরে যখন কনফিডেন্স পেলাম বেরিয়ে পড়লাম। এখান থেকে শেরগাঁও হচ্ছে 16 কিলোমিটার। শেরগাঁও একটা বড় জায়গা। এখন বাজে 12:42। ভালো রকম ঠান্ডা আছে, মানে আমরা তো সেরকম কিছুই পরে নেই, জাস্ট নর্মাল একটা টি শার্ট পরে আছি, তারপরে রাইডিং জ্যাকেট। বেশ হাতে ফাতে বুকে টুকে ঠান্ডা লাগছে। এবার একটা চাটা খেতে হবে। দেখি সামনে যেখানে চায়ের কোনো দোকান পাবো, এবার দাঁড়িয়ে একটু চা ব্রেকের খুব দরকার। আর পাটা একটু ব্যথা করছে, অনেকটা রাস্তা চলে এলাম। 75 কিলোমিটার আমরা টোটাল চলে এসেছি। ভাবতে পারিনি যে এই সময় এত কম হাইটের মধ্যে এত ঠান্ডা হবে। অ্যাকচুয়ালি দিনের বেলাতে খুব একটা কম টেম্পারেচার থাকে না, রাতের বেলা কমে। কিন্তু আজকে যেহেতু সূর্যরই দেখা নেই, সেই জন্য কিন্তু সেই বিকেলবেলা সন্ধ্যেবেলার মতো ওয়েদার হয়ে আছে। এখান থেকে মন্ডেলা 58 কিলোমিটার। শেরগাঁও থেকে কিন্তু দুটোভাবে দিরাং যাওয়া যায়। একটা হচ্ছে যেটা আমরা যাব রূপা হয়ে বমডিলা হয়ে, তারপরে যে রাস্তাটা ভালুকপংয়ের দিক থেকে আসছে সেম রাস্তাটাই যাচ্ছে। আমরা গিয়ে বমডিলাতে কানেক্ট করব। আরেকটা রাস্তা সামনে থেকে ভাগ হয়ে যাবে, যেটা চলে যাচ্ছে মন্ডেলা টপের মধ্যে দিয়ে। ওটা পুরো ইন্টেরিয়ার এরিয়া, ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা, খুব একটা বেশি গাড়ি ঘোড়াও যায় না। রাস্তাটা একটু সরু, আমি ভিডিওতে দেখেছি, আমি নিজে যাইনি, ফার্স্ট টাইম অরুণাচল আসছি। আমরা ঠিক করেছি যে আমরা বমডিলা হয়েই যাব, মেন রুটটা ধরেই যাব, কারণ ইন্টেরিয়ার এরিয়া কোথায় কি প্রবলেম হয় সেই জন্য আর ওই রুটটা না নিয়ে আমরা মেন রোড দিয়েই যাব। পরে আমরা যখন আগামীকাল দিরাংয়ের সাইট সিইং করবো তখন আমরা ম্যান্ডেলা টপটা ঘুরে নেব। আর সামনেই আসছে শেরগাঁও 1 কিলোমিটার পরে। আমরা শেরগাঁওতে এখানে একটা চায়ের স্টলে দাঁড়িয়েছি।
প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে এক্সপেক্ট করিনি যে এত ঠান্ডা লাগবে। তো চাটা খেয়ে খুব ভালো লাগছে, সঙ্গে একটু ফ্রেশ হয়ে নিলাম, ওয়াশরুমটা ইউজ করলাম। এই রাস্তার ধারে পাহাড়ের কোনো চায়ের স্টলে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটা কিন্তু আচ্ছা, রাস্তায় পাহাড়টা একবার দেখিয়ে আর্মি ক্যাফেও ছিল, কিন্তু সেখানে না ঢুকে আমি কিন্তু একদম চেষ্টা করি যারা লোকাল লোক চালায় সেরকম জায়গায় ঢোকার, সেটার আলাদা এসেন্স আছে। দেখো তোমাদেরকে তো আদর খাওয়ার জন্য এসে চারপাশে ঘুরে যাচ্ছে। আমি ওকে একটু আদর করলাম, তার ওই দেখো দেখো এখন আমি চা খাচ্ছি ভাই। আর এই জায়গাটা দেখো আগে তোমরা, ওই টিপটাপ বৃষ্টি ওটা নর্মাল ধরে চলতে হবে। তো চলো চাটা খেয়ে তারপরে এগোবো। সামনে কত কিলোমিটার হবে? সামনে আর 100 কিলোমিটার বাকি আমাদের হোটেলের। হ্যাঁ, মানে দিরাং পৌঁছতে আমাদের আর 100 কিলোমিটার বাকি। আমরা অলমোস্ট হাফের কাছাকাছি চলে এসেছি। তো রিল্যাক্স যাবো, এনজয় করতে করতে। আমরা চা খাওয়ার পরে এখানে দেখলাম গরম গরম মোমো পাওয়া যাচ্ছে, তাই আমরা গরম গরম চিকেন মোমো 1 প্লেট অর্ডার দিয়েছি। লাঞ্চ যখন হবে হোক, পাহাড়ে এসে কিন্তু ম্যাগি আর মোমো না খেলে ঠাকুরে পাপ দেয়। এই যে আমাদের গরম গরম মোমো, দেখেই তো লোভ লাগছে। এই যে স্যুপ, মোমো, হ্যাঁ পাহাড়ে কিন্তু দেয়। এই যে চাটনি লাল লাল, এখানে নেটওয়ার্ক আছে? হ্যাঁ 4G, জিও 4G। বাহ। তো চলো মোমোটা খাই আমরা, তারপর চলে যাবো আমরা রূপার দিকে। তবে যাওয়ার পথে আমাদের অনেকগুলো সাইট সিন পড়বে, সেগুলো আমরা দেখতে দেখতে যাবো আর তোমাদেরকেও দেখাবো। চার মোমো খেয়ে ভালোই কিন্তু একটা ব্রেক হয়ে গেল। রাস্তা দুর্ধর্ষ, প্রচণ্ড মেনটেন। আমি এত স্টেটে গিয়েছি, রাস্তা অনেক জায়গাতে ভালোও পেয়েছি, কিন্তু এইরকম কোথাও দেখিনি রাস্তার ধারে এই যে ঘাসগুলো আছে সেগুলো গ্রাস কাটার দিয়ে কেটে মেনটেন করছে। এই ঘাসগুলো কে দেখতে আসে? কেউ না, কিন্তু সেইগুলো এখানে মেনটেন হচ্ছে। প্রচুর লেবার আশেপাশে কাজ করছে, তোমরা ভিডিওর মধ্যে হয়তো দেখেওছো। তো এদিক ওদিকে সব সময় দেখছি প্রচুর ওয়ার্কার কাজ করছে। আর সামনে দেখতে পাচ্ছি চিলিপম রূপা রাইট সাইডের রাস্তায় উঠে যেতে বলছে। সোজাও যাওয়া যায় রূপা টেঙ্গা হয়ে, তো আমরা যেহেতু চিলিপমটা যাব তাই আমরা উপরের রাস্তাটা নিচ্ছি। ও মানে এটা ঘুরে, তা শিওর তো ঠিক রাস্তা এলাম তো? ম্যাপে তো দেখেছি। হ্যাঁ, জেনারেলি এইসব রাস্তাগুলো আর্মিদের ক্যাম্প হয় না। চিলিপম লেখা আছে 12 কিলোমিটার এখান থেকে। চিলিপম ওয়াটারফল যে পয়েন্টটা আছে, জানি না ওয়াটারফলটা কীরকম হবে, বাট একটা পয়েন্ট ছিল, আমি সেটাকে ম্যাপে অ্যাড করে চলে এসেছি। মেন রোডটা ছেড়ে দিয়ে উপরে উঠলাম, তোমরা দেখলে। প্রথম যে 500-600 মিটার মতো মনে হচ্ছিল যে ভুল কোনো রাস্তায় হয়তো চলে এসেছি, বাট খানিকটা আসার পর দেখলাম যে না, ভালোই রাস্তা আছে। ওই রাস্তাটা পুরো ভেঙে গেছে, হয়তো কখনো ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপর রাস্তাটা বানায়নি। এই রাস্তাটা দিয়েও কিন্তু রূপা যাওয়া যায়, আমি যেটা বুঝলাম ম্যাপ স্টাডি করে। এখনই অন্দিলা পিছনে বসে বসে দেখলো এই চিলিপম হয়েও রূপা যাওয়া যায়, আর মেন যে রোডটায় আমরা ছিলাম সেটা দিয়েও কিন্তু রূপা যাওয়া যায়। তো যদি কেউ এইদিকে চিলিপম মনেস্ট্রি, চিলিপম ওয়াটারফল এগুলো দেখতে আসে, তারা যদি আবার মেন রোড হয়ে যেতে চায়, তাহলে কিন্তু আবার এই রাস্তা হয়ে ঘুরে আসতে হবে, তারপর যেতে হবে। তো চিলিপম দিয়ে আরেকটা রাস্তা আছে এইরকমই পাহাড়ের উপর দিয়ে, একটা রাস্তাও পাহাড়ের উপর দিয়ে, একটা রাস্তা পাহাড়ের নিচের দিয়ে। এই দুভাবেই কিন্তু রূপা যাওয়া যায়। তো আমরা আগে চিলিপম পর্যন্ত পৌঁছাই, তারপর ডিসাইড করবো আমরা এই দিক দিয়ে ঘুরে আসবো না অন্য রুটটা নেব। রাস্তাটা কিন্তু দারুণই অ্যাডভেঞ্চারাস। দুপাশে ঘাসগুলো একদম পুরো মাটিতে চলে এসছে। এই রাস্তা খুব একটা মেনটেন হয় না, একসময় বানিয়েছিল, মানে আমার দেখে তো তাই মনে হচ্ছে। তারপর লোকজন এই রাস্তায় যাতায়াত করে না, মেন রোডটা দিয়েই যাতায়াত করে। যারা চিলিপম যায় তারাই শুধুমাত্র এইটা দিয়ে যায়, সেই কারণে এই রাস্তা ঠিক করেনি। আর এই যে মাঝখানে যে পাথরগুলো পড়ে আছে, এইগুলো সব বৃষ্টিতে যখন এই পাহাড়ের ছোট ছোট পাথরগুলো পড়ে, সেইগুলোই গড়িয়ে এসে এখানে জমা হয়ে এরকম রাস্তার মাঝে জমে আছে। 4 চাকা গাড়ি যখন গিয়েছে দুপাশে সরে গেছে, আর কিছু মাঝখানে জমে থেকে গেছে, ন্যাচারাল ডিভাইডারে কাজ করছে। রূপা এখান থেকে 20 কিলোমিটার, আর চিলিপম ভিলেজটা 6 কিলোমিটার। বাবা, নিচে দেখে ভয় লাগছে। সাডেন নিচে দেখেছিলাম, ভয় পেয়ে গেছি আমি। একদম সোজা খাড়া পুরো নিচের নদীতে। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মেন রোড দিয়ে সবাই যায়, এই রোডটা আমি দেখিনি কোথাও। তো এই রোডটা এক্সপিরিয়েন্স করলে ভালো লাগলো। তোমার কেমন লাগলো?
হ্যাঁ, আবার কিন্তু এদিকটা ঠান্ডা, দেখো ওই শেরগাঁওয়ের পরে ওই জায়গাটা একটু ঠান্ডাটা কম ছিল, আবার এই দিকটা ভালোই ঠান্ডা লাগছে। কালো কালো পুরো পাহাড়টা, পুরো জঙ্গল তো। এখানে আসাটা বিফল হয়নি। এরকম একটা ইন্টেরিয়ার জায়গায় যেখানে বেশি কেউ আসেই না, সেখানে ওয়াটারফলটা সত্যিই ভালো। বাইকটা রাখি এখানটায়, বাইকটা রেখে তারপর দেখাচ্ছি তোমাদেরকে মোবাইলে। আমি কি পারবো উঠতে? এই নামতে পারবো না বোধহয়, উঠে তো যাবো না। এই জায়গাটা প্লেন আছে, স্লোপিং থাকলে আমি পারবো। কতটা পাটা মাচা হয়েছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু অন্যরকমই অ্যাডভেঞ্চার হয়ে গেল, বলো? বলছি বৃষ্টির মধ্যে এই জায়গাটার কিন্তু অ্যাডভেঞ্চারটাই অন্যরকম হয়ে গেল। মনে হচ্ছে ইট ইজ টোটালি ওর্থ ইট। এত সুন্দর ঝর্ণাটা, তোকে দেখবে দুধের মতো করে ছবি তোলে, এটা এমনি ওইভাবে পড়ছে, খুব সুন্দর, অনেক উঁচু থেকে পড়ছে। আর প্রচুর জল এখানটায়, কিন্তু এই জলটা টোটালি এটার নিচ দিয়ে পাস করিয়ে দিচ্ছে, যাই জন্য এই জায়গাটায় দেখা যাচ্ছে না। আর আসার রাস্তাটাতে পুরো ফিল হবে যে তোমরা বিয়ার গ্রিলসের মানে ম্যান ভার্সেস ওয়াইল্ডের কিছু একটা করতে চলেছো। তো তোমরা আসতে পারো, যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই রাস্তাটা রেকমেন্ডেড। আমাদের তো ভালো লাগলো চিলিপম ওয়াটারফল দেখে। তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রিয়, ঐন্দ্রিলা যেরকম বললো, এক্সপিরিয়েন্স করতে আসতে পারো। খুব বড় ওয়াটারফল না, কাজেই এসে কাপড় টেনে দিয়ে রেখে গালাগালি করো না যে বেকার জায়গা। এই রাস্তাটাই একটা ইটসেলফ এনজয় করার মতো। আর ওয়াটারফলটা আমাদের তো ভালো লেগেছে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে চিলিপম মনেস্ট্রি, যেটার ডিস্টেন্স এখান থেকে 17 কিলোমিটার, যেটা ওই রূপার একদম কাছেই। এইটা হচ্ছে চিলিপম ভিলেজ। আমরা ওই ওয়াটারফলটা থেকে কত কিলোমিটার এলাম? 3-4 কিলোমিটার হয়তো, 3-4 কিলোমিটার এলাম। এদের জীবনযাত্রাটা ভাবো, মানে এই রাস্তাটা আমরা একবার আসতে জাস্ট ভাবছি যে এখানে সত্যি লোককে যাই, আর এখানে ওরা সব কিছু হেঁটে হেঁটে করে। এখানে গাড়ি ঘোড়াও খুব একটা দেখলাম না। ওই সামনে ওই যে দেখতে পাচ্ছি, ওটাই মনে হচ্ছে চিলিপম মনেস্ট্রি। ভিলেজটা ক্রস করে এখানে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, এইদিকে একটা চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে। আমরা এই দিক থেকে এলাম, তো স্ট্রেট যেটা সেটাই হচ্ছে চিলিপম মনেস্ট্রি যাচ্ছে। এখানে অন্য একটা নাম লেখা আছে, বুঝতে পারিনি, এটা আমার উচ্চারণ করা সম্ভব না। এইটা যাচ্ছে রূপা। তো ফার্স্টে আমরা চিলিপমের দিকে যাই, মানে মনেস্ট্রিটা ঘুরে আসি, তারপর মনেস্ট্রিটা ঘুরে আবার এই জায়গাটা থেকে এসে ওই রাইট সাইডের রাস্তাটা ধরবো, যেটা চলে যাবে হচ্ছে রূপা। চলে এসেছি এখন চিলিপম মনেস্ট্রির ভেতরে। মনেস্ট্রিটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। চারপাশে একদম ভ্যারাইটিস টাইপের ঝাউ গাছ আছে, তার সাথে এটা পাহাড়ের মাথাতে, তো দুপাশটাতে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, ওদিকটাতে বাচ্চা ছেলেরা খেলা করছে মাঠে। মানে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স এখানটায় এসে খুবই ভালো।
দুর্দান্ত লাগলো চিলিপম মনেস্ট্রি। বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও এত সুন্দর জায়গা, তাই একটা ড্রোন শট নেওয়ার লোভ সামলাতে পারলাম না। বৃষ্টির মধ্যে একটু রিস্ক নিয়ে ড্রোনটাকে ওড়ালাম এবং ওড়ানোটা সার্থক। আমরা এখন এসে পৌঁছে গেছি রূপা বাজারে। চিলিপম শেষ করে এখান থেকে রূপা শুরু হলো, মানে রূপা জায়গাটা, আর সামনে পড়বে হচ্ছে রূপা বাজার। আর একটু আগেই ছিল একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তো তোমরা যদি কেউ রিফুয়েল করানোর দরকার পড়ে তাহলে রূপাতেও কিন্তু অপশান আছে। আমার তো দরকার নেই, তাই আমি এগিয়ে যাচ্ছি। এখন একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে সব প্রথমে, আমার খিদে পেয়েছে। সেই সকালবেলা 9:30টার সময় ব্রেকফাস্ট করেছি, আর কিছুই পেটে নেই। ও মোমোটা, হ্যাঁ মোমো খেলাম অবশ্য শেরগাঁওতে, মনে নেই, তার মানে ও খাবার অনেক আগে হজম হয়ে গেছে। এখন লাঞ্চ করতে হবে, 3:50 বাজে, খুব খিদে পেয়েছে। আমরা রূপা বাজারে ডিএস হোটেল বলে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, আর ঢুকে অর্ডার দিয়ে দিয়েছি একটা পর্ক থালি, একটা চিকেন থালি। ওভারঅল রেস্টুরেন্টটা বেশ ভালো, চারপাশের বেশ ওয়াল পেন্টিংগুলো আমার খুব ভালো লেগেছে, তার সাথে ইন্টেরিয়ারে যে গুলো রাখা আছে প্লাস রিভিউগুলো বেশ সাজানো গোছানো, ছোট্ট কিন্তু জায়গাটাও খুব সুন্দর, বেশ ভালো বড় মার্কেট। প্রচণ্ড খিদে পেয়েছিল, প্লাস একটু নেচার স্কলের চাপটাও ছিল, তাই ঢুকে পড়েছি। মার্কেটটা বেরিয়ে দেখবো। আর থালিটা তোমাদেরকে দেখাই, থালিতে দিয়েছে ভাত, আর কেটলি করে নিয়ে এসেছিলো ঘি, পুরো ছড়িয়ে দিয়ে গেল। এখানে উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, এটা কিছু একটা ভাজা, এটা একটা শাক, এখানে মনে হয় চাটনি 2 রকমের, এটা একটু আলু মাখা, এখানে আছে পাঁপড়, শসা, লেবু, পেঁয়াজ, তার সাথে এটা মোস্ট প্রবলি ডাল, এটা হচ্ছে পর্ক আমি খাচ্ছি, আর সেম জিনিসটা ওখানে আছে চিকেন থালি, যেটা ঐন্দিলা খাচ্ছে। খিদে পেয়েছে, পাওয়াটাও স্বাভাবিক। 4:09 বাজে এখন, আর আমাদের এখনও প্রায় 1.5 ঘন্টা জার্নি করতে হবে। মাঝে আরও একটা ভালো দেখার জায়গা আছে, তো ভিডিওটার সাথে জুড়ে থাকো। আমরা খেয়ে নিই, বাইরে মার্কেটে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 4:41, আছি আমরা রূপা বাজারে। খেলাম আমরা ঠিক এই জায়গাটার মার্কেটের ভেতরে ডিএস হোটেল বলে একটা হোটেল। দারুণ খাওয়া দাওয়াটা ছিল, তোমরা তো দেখলে, কিন্তু টেস্টটা তো আর বোঝাতে পারবো না। সত্যি খুব ভালো ছিল, প্রত্যেকটা জিনিস ভালো ছিল। আর যেগুলো চাটনি বললাম, একটা ছিল টমেটোর চাটনি, আর একটা ছিল মাছের সেই স্ম্যাশ করা ভর্তা টাইপের, কত রকম ভাজা দিয়েছিল। আর চিকেনটা আর পর্কটা বাদে বাকি সমস্ত কিছু রিপিট করেছে, সমস্ত কিছু। বারবার এসে জিজ্ঞেস করছে আর লাগবে নাকি। খেয়ে পেট একদম এত বেশি ফুলিয়ে ফেলেছি, জ্যাকেটের চেন আটকাতে পারছিলাম না। ঐন্দিলা বলছে আমার তো ঘুমই পেয়ে যাবে, এত ভরপেট। আমরা জেনারেলি রাইস খাই না, বাট আজকে এই থালিটা দেখে আর কন্ট্রোল করতে পারলাম না। আমরা বেরিয়ে গেলাম রূপা থেকে। এরপরে দিরাং যেতে গিয়ে আমাদের রাস্তায় পড়বে হচ্ছে বমডিলা। তবে এই রূপা জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব ছোট্ট একটা শহর। ওপরে মনেস্ট্রিতে যখন ড্রোন শট নিচ্ছিলাম তখন দেখছিলাম নিচে রূপা শহরটাকে, নিচে এসে ততটাই সুন্দর লাগলো। আর ওয়েদারটাও খুব মনোরম ওয়েদার, এখন 18-19 ডিগ্রি টেম্পারেচার। বলছে সবসময় নাকি এরকমই থাকে, খুব বেশি ঠান্ডাও পড়ে না আর গরমও খুব একটা পড়ে না, মানে গরম পড়লেও 25-26 ডিগ্রি নাকি ম্যাক্সিমাম। তো সেই হিসাবে তো আমাদের সবসময় এসিতে থাকার মতো। দারুণ লাগলো, দারুণ একটা খাওয়া দাওয়া হলো। এখান থেকে বমডিলা যেতে আমাদের লাগবে হচ্ছে মোটামুটি 40 মিনিট মতো, 18 কিলোমিটার রাস্তা। আর তারপরে লাগবে আবারও ওই 45 মিনিট থেকে 50 মিনিট লাগবে হচ্ছে আমাদের দিরাং পৌঁছতে। সন্ধে হয়তো হয়ে যাবে, অসুবিধা নেই, কারণ এতগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে আমরা যখন যাচ্ছি তখন একটু আলো ফুরিয়ে গেলেও দোষ নেই। আমরা এখন বমডিলার দিকে উঠছি। এখানে কিন্তু প্রচণ্ডই কুয়াশা আছে, তার সাথে মেঘ আছে, মেঘ আর কুয়াশা মিলে কিন্তু ভিজিবিলিটি খুবই লো। আমরা যেখানে রূপা বাজারে খেলাম, হোটেলের ওনার আমাদেরকে বললো বমডিলাতে প্রচণ্ড ফগ থাকে, দেখে শুনে যেও। বেসিক্যালি আমি যা বুঝলাম, রূপা হচ্ছে বমডিলার এইদিকে, দিরাং হচ্ছে বমডিলার ওইদিকে। দুটোরই হাইট কিন্তু খুব সুন্দর একটা হাইট, যেখানে টেম্পারেচার একটা আরামদায়ক থাকে। আর বমডিলাটা অনেকটা উঁচুতে, 7,982 ফিট মতো এটার হাইট। তো এখানে কিন্তু ঠান্ডাও বেশ ভালো পড়ে, আর তার সাথে এই ফগ, তারপর ক্লাউডি, এই ওয়েদারটাই মোটামুটি থাকে। আর বমডিলা থেকে 6 কিলোমিটার আগে, একটু আগেই জাস্ট রাইট সাইডে একটা রাস্তা চলে গেল। কেউ যদি ডিরেক্ট দিরাং যেতে চাই, মানে বমডিলাকে বাইপাস করে, সিটিটাকে বাইপাস করে, তাহলে ওই রাস্তাটা ধরে নিতে পারে, ওটা বমডিলা বাইপাস বলে। আর এইটা আমরা বমডিলা সিটির মধ্যে দিয়ে যাব, যেহেতু আমরা বমডিলা মনেস্ট্রিটা দেখবো বলে যাচ্ছি। আর এখানে একবার ওয়েদারটা দেখো একবার, বাপ রে বাপ, একদম পুরো ডেন্সড ফগ হয়ে আছে।
লাইট সকাল থেকেই জ্বলছে, লাইট জ্বালিয়ে নিয়েছি। বৃষ্টি আর ফগের সময় সবসময় লাইটটা জ্বেলে রাখাই উচিত। এখানে একটা গেট করা, ওয়েলকাম টু বমডিলা। জানি না তোমরা পড়তে পারছো নাকি, কারণ ভিজিবিলিটি একদম লো, ক্যামেরায় আসছে না। ভালোই স্টিপ ক্লাইম্ব আছে বমডিলার। গাড়ি সেকেন্ড গিয়ারেও চাপ হচ্ছে, ফার্স্ট গিয়ারে তুলতে হচ্ছে। এই হচ্ছে বমডিলা। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। যা কুয়াশা দেখলাম, আমি জানি না এত কুয়াশা সবসময় থাকে নাকি এখন বৃষ্টি বলছে তো নাকি সবসময়ই থাকে। এত কুয়াশা সবসময় থাকলে মানে সত্যিই গাড়ি চালানো অনেক টাফ হয়ে যায়। কিছুই প্রায় দেখা যাচ্ছে না, 10 মিটারও ঠিকমতো দেখা যাচ্ছে না। এই হচ্ছে বমডিলা মেন মার্কেট। তাওয়াং এখান থেকে 181 কিলোমিটার। যদিও আজকে তো আমরা তাওয়াং যাচ্ছি না, আমরা যাচ্ছি দিরাং। দিরাংয়ের ডিস্টেন্স এখান থেকে 38 কিলোমিটার। এখানে ফার্স্টে আমরা এখন যাচ্ছি বমডিলা মনেস্ট্রিতে। বেজে গেছে 5:15। জানি না যে মনেস্ট্রি খোলা থাকবে নাকি। বমডিলা সিটি ক্রস করে আমরা একটু এগিয়েই জাস্ট লেফট সাইডে ঢুকে গেলাম মেন রোড থেকে। এটাই মনেস্ট্রি যাওয়ার রাস্তা। পৌঁছে গেছি আমরা মনেস্ট্রি। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু না। বাপ রে বাপ, এটাই পার্কিং এরিয়া। বমডিলা মনেস্ট্রি চলে এসেছি। ঘড়িতে সময় 5:27। কি ঠান্ডা রে বাবা। চারপাশের ওয়েদারের কথা আর বলে দেওয়া তো আশা করি দরকার পড়বে না, কিছু দেখাই যাচ্ছে না। এখানে যে মনেস্ট্রি আছে, ক্যামেরাটা ঘোরাচ্ছি বন্ধুরা, তোমরা গেস করো মনেস্ট্রিটা কোথায়। তাও ক্যামেরায় বেটার বোঝা যাচ্ছে। হ্যাঁ। যখন আমরা এলাম ডিরেক্ট এই পর্যন্ত চলে এসেছিলাম, তারপর দেখছি ওর সামনে মনেস্ট্রি আছে। তো এখানে এই প্রেয়ার হুইলগুলো আছে। তুমি সব জায়গায় গিয়ে অনেক পুণ্য অর্জন করছো কিন্তু। তাহলে তোমার পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি একটু গোয়া যেতে পারি। পাহাড়ে এমনি ভালো হয়ে গেছে, কিন্তু আমি তো গোয়া যাওয়ার জন্য সুস্থ করার চেষ্টা করছি আরো। আপাতত এই পাহাড়কে এনজয় করি, সমুদ্র পরে হবে। পালা করে নিয়েছি যে এই মনেস্ট্রিতে আমি জুতো খুলবো, ওই মনেস্ট্রিতে তুমি জুতো খুলবে। ভাগ্যিস আমি আগেরটাই খুলে নিয়েছিলাম। এটাই কি ঠান্ডা! এখানে 12 ডিগ্রি টেম্পারেচার, ভাবতেই পারি না। এখান থেকে মনেস্ট্রি ভালো দেখা যাচ্ছে না। এখান থেকে যেতে টাইম লাগবে, একটু তো টাইম লাগবে, কারণ ভিজিবিলিটি যখন কম, যেভাবে নর্মালি রাইড করা যায় সেটা করা যাবে না। অনেক স্পিড কমে যাবে, অনেক স্পিডটা কমে যাবে। তো চলো ধীরে ধীরে চাই, কোনো প্রবলেম নেই। পাহাড়টাকে আমরা পাহাড়ের মতো করে এনজয় করি। পাহাড় তোমরা দেখতেও পাবেন এমনিতে। এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর একটা বমডিলা ভিউ পয়েন্ট বলে একটা স্পট আছে জাস্ট মনেস্ট্রির পাশে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এখন। মনেস্ট্রি আরো অনেক পার্ট রয়েছে এই সব জায়গাগুলোতে। হ্যাঁ, অনেক কিছু আছে যেটা থাকে দেখা যাচ্ছে না এখন। তাই আমি আর এদিকে এগোলামও না, তার থেকে বরং আমরা দিরাংয়ের দিকে এগোই। আমাদের এবার লেফট সাইড যেতে হবে। এখান থেকেই আমরা ঢুকেছিলাম। এখান থেকে আমাদের যে হোমস্টে আমরা সিলেক্ট করেছি দিরাংয়ে, তার ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। এইরকম যদি রাস্তা থাকে তাহলে যেতে 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আরেকটু নামার পরে, মানে দিরাংয়ের হাইটটা আরেকটু কম বমডিলার থেকে, যদি আরেকটু রাস্তা ক্লিয়ার হয়, ভিজিবিলিটি ভালো হয়, তাহলে আরেকটু তাড়াতাড়ি পৌঁছে যাবো হয়তো। একদম জিরো ভিজিবিলিটি, 10 মিটারও দেখা যাচ্ছে না। রাস্তা কোন দিয়ে ঘুরছে সেটা ফাইনালি কার্ভে এসে বোঝা যাচ্ছে। তাও ভাগ্য ভালো এই লাল রঙের ইন্ডিকেশনগুলো জ্বলছে রাস্তার সাইডে। হ্যাঁ, আমার মনে হয় এখানে ওই জন্যই দিয়েছে, এখানে সবসময় থাকে এরকমই। কাপল ডেটে গিয়ে যেখানে যাবে সেখানে যত যাই ভালো জায়গা হোক, অ্যাডভেঞ্চার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অরুণাচল রাস্তা ভালো শুনে 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 আচ্ছা অরুণাচল রাস্তা ভালো, কিন্তু রাস্তা ভালো, রাস্তা দেখতে তো হবে, রাস্তা দেখাই তো যাচ্ছে না। এখন বাজছে 6:19। 22 কিলোমিটার গেলেই আমরা আমাদের আজকের হোমস্টে পেয়ে যাব। তো 22 কিলোমিটার যেতে 30 মিনিটস মতো টাইম লাগবে।
ওয়েলকাম টু দিরাং গেট। পৌঁছে গেছি, এবার হোমস্টেটা খুঁজে বের করতে হবে। বাঁ দিকে চলে যাচ্ছে ম্যান্ডেলা টপের রাস্তা, আর সোজা চলে যাচ্ছে দিরাং টাউন। চলো, এখানে আমাদের হোমস্টের নাম হচ্ছে আন্না হোমস্টে। বাড়ি থেকে যদি বলি তাহলে 1254 কিলোমিটার এসে আমরা দিরাংয়ের এই হোমস্টে পেয়েছি। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠি, ব্যাগগুলো নিয়ে যাই। আজকে সমস্ত ব্যাগগুলো নিয়ে যেতে হবে, কারণ এখানে আমরা আজকে কালকে থাকবো, পরশু দিন বেরোবো। আমরা চলে এসেছি আজকে আমাদের দিরাংয়ের হোমস্টেতে। তোমাদের হোমস্টেটা একবার দেখাই, চলো। এটা হচ্ছে আমাদের আজকের রুম নাম্বার 1। চলো দেখাই তোমাদের রুমটা কেমন। এই দেখো, ভীষণ স্পেসিয়াস কিন্তু আজকে আমাদের রুমটা। এদিকে একটা চেয়ার আছে, এদিকে আমাদের মালপত্র রেখে দিয়েছি, বেশ বড় একটা বিছানা আছে, 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে, তোয়ালে দিয়েছে, জল তো আগে থেকেই দেখছি ভরা রয়েছে। এদিকে এসো, এদিকটা হ্যাঁ অতটা ঠান্ডা নেই, ফ্যানও নেই এখানে। 14 ডিগ্রি টেম্পারেচার। এই জায়গাটায় অনেক স্পেস আছে, আর বাথরুমের সামনেটা অনেকটা স্পেস আছে। বাথরুমের জন্য জুতো দিয়েছে, প্লাস আস্তে আস্তে আমাদেরকে কিন্তু 2টো স্লিপারও দিয়ে দিয়েছে। আর বাথরুমটাও বেশ ক্লিন। বাথরুমেও কিন্তু কোমোড আছে, শাওয়ার নেই। হ্যাঁ, শাওয়ার নেই, কিন্তু গিজার রয়েছে। অনেক বড় বাথরুম আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আসলে রাইডিং গিয়ার্সগুলো আমাদের ঝোলাতে লাগে, তো একটা হ্যাঙ্গার থাকলে খুব ভালো হয়। তোমাদের তো আজকে রুমটা আমরা দেখিয়ে দিলাম। কালকের ব্লগে থাকছে ফুল দিরাংয়ের সাইড সিন। দিরাংয়ে যত সাইড সিন আছে সব আমরা কভার করব। তারপরের দিন আমরা চলে যাব হচ্ছে কোথায় যাবো? ও হ্যাঁ, তাওয়াং। সিলেবাস ক্লাস করে আমরা তাওয়াং চলে যাব। আমরা 2 দিনের জন্য এই রুমটাকে আমরা বুক করেছি। পার ডে আমাদের 1700 টাকা করে পড়েছে। আই থিঙ্ক ইটস ওর্থ ইট, এত সুন্দর রুমটা। হ্যাঁ, তাই বেশি কথা আর বাড়াবো না, খুব টায়ার্ড। চা বলে দিয়েছি, দুধ চা চলে আসবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে দিরাংয়ের সাইড সিনে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, গ্রো করতে তাহলে আমাদের সুবিধা হবে। আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য।